ওকে, স্ক্রিন শেয়ার। আচ্ছা ওকে, সো আমি স্ক্রিন শেয়ার দিয়েছি। স্ক্রিন কি দেখতে পাচ্ছ? ইজ ইট ওকে? ইয়েস স্যার। সো দেখো, এখানে আমরা আনসার্টেনিটি নিয়ে আলোচনা করব ইলেকট্রনের জন্য, যেহেতু ইলেকট্রন ডুয়াল প্রপার্টি শো করে, ইলেকট্রনের ওয়েভ নেচার আছে। তো সেটার জন্য ডায়াগ্রামটা একটু খেয়াল করো, রাইট সাইডে যে ডায়াগ্রামটা, প্রথমে আমরা একটা ইলেকট্রনের অবস্থান বা একটা ইলেকট্রনকে আইডেন্টিফাই করেছি, যে কোনো একটা ইলেকট্রন। তো সেই ইলেকট্রনটা এই ওয়েভটা ক্রিয়েট করেছে। দেখো, যে ইলেকট্রনের মুভমেন্টের কারণে যে ওয়েভটা তৈরি হয়েছে সেটা আমার 1 নাম্বার ফার্স্ট যে ডায়াগ্রাম, এই ডায়াগ্রামের মধ্যে আমি সেটাকে আইডেন্টিফাই করেছি, ডায়াগ্রাম 1। এটা আমাদের ফার্স্ট একটা ইলেকট্রনের জন্য। তো এখানে এই কতগুলা ওয়েভ আছে, একটা সার্টেন ডিস্টেন্স নিয়েছি, ডিস্টেন্সটা 1 মিটার। যে ডিস্টেন্সটা আমি কনসিডার করেছি, ডিস্টেন্সটা হচ্ছে 1 মিটার লেন্থ, 1 মিটার দৈর্ঘ্য। এর মধ্যে কতগুলা ওয়েভ আছে তোমরা বলো তো আইডেন্টিফাই করে, কতগুলা ওয়েভ আছে 1 নাম্বার ডায়াগ্রামে? কতগুলা ওয়েভ আছে? নাম্বার অফ কমপ্লিট ওয়েভ স্যার 3টে। 3। দেখো এই যে 1 2 3, তাহলে কমপ্লিট নাম্বার অফ ওয়েভ 3। তো আমরা এই ওয়েভের যে কোনো একটা পজিশন নিলাম, এটা হচ্ছে আমাদের ওয়েভের পজিশন x1। এখন আরো একটা ইলেকট্রনের জন্য আমরা ওয়েভ কনসিডার করলাম। তো সেই ইলেকট্রনের জন্য দেখো, একই মিটার, 1 মিটার লেন্থ, একই লেন্থের মধ্যে ওয়েভ তৈরি হয়েছে। তো সেকেন্ড যে ইলেকট্রন, তার জন্য ওয়েভ যে যতগুলা তৈরি হয়েছে, দেখো একই লেন্থের মধ্যে ওয়েভ তৈরি হয়েছে 1 2 3 4, 4টা ওয়েভ। দেখেছো? তো এইটা প্রথম ইলেকট্রনের জন্য তার ওয়েভ দেখা যাচ্ছে যে ওয়েভ লেন্থটা বড় বড়, দ্যাট মিনস 1 মিটারের মধ্যে 3টা ওয়েভ কমপ্লিট হয়েছে। তাহলে পার মিটারে ওয়েভ নাম্বার কত? 3 পার মিটারে। 1 নাম্বার ওয়েভের জন্য বা 1 নাম্বার ইলেকট্রনের জন্য যে ওয়েভ তৈরি হয়েছে, তার প্রতি একক মিটারে বা প্রতি একক দৈর্ঘ্যে, 1 মিটার দৈর্ঘ্যের মধ্যে ওয়েভ নাম্বার কতগুলা ওয়েভ আছে? 3 3 পার মিটার, পার মিটারে 3টা ওয়েভ। বাট সেকেন্ড যে ইলেকট্রন নিয়েছি তার জন্য দেখো পার মিটারে 4টা ওয়েভ। তো 4টা ওয়েভ হলে একটা পজিশন আমরা চিন্তা করেছি, একটা পজিশন খেয়াল করো, আমরা ভাবতে চাচ্ছি যে ইলেকট্রনের পজিশন এখানে, প্রথম ওয়েভের জন্য ইলেকট্রনটা এখানে, কিন্তু দ্বিতীয় ওয়েভের জন্য ইলেকট্রনের পজিশন কিন্তু ওখানে নাই। দ্বিতীয় ওয়েভের জন্য ইলেকট্রনের পজিশন কি ওই হলো? দেখো একটু আগায় গিয়েছে, কারণ ওয়েভলেন্থ যেহেতু ছোট হয়ে গেছে, ওয়েভলেন্থ ছোট হওয়ার কারণে এদের মধ্যে পজিশনের একটা দ্বৈরত্ব তৈরি হয়েছে। মানে এই পজিশনটা যেখানে, ঠিক একই অবস্থানটা দ্বিতীয় ওয়েভের জন্য কিছুটা আগায় গেছে এবং এদের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে, এদের মধ্যে একটা পার্থক্য তৈরি হয়েছে। এই যে দেখো অ্যারো দিয়ে দেখাচ্ছি, এদের মধ্যে একটা পার্থক্য তৈরি হচ্ছে, যেটা হচ্ছে ডেল এক্স, যেটাকে আমরা কি দ্বারা আইডেন্টিফাই করলাম? ডেল এক্স এর মাধ্যমে। তো ডেল এক্স কি হবে? ডেল এক্স হচ্ছে x1 মাইনাস x2। তো এখান থেকে x1 থেকে x2 মাইনাস করলে যেটা হবে এটাই আলটিমেটলি ডেল এক্স। দেখো আমি এখানে আইডেন্টিফাই করলাম ডেল এক্স। সো এই যে ডেল এক্সটা, এই ডেল এক্সটা মূলত তাদের পজিশনের মধ্যে একটা দ্বৈরত্ব বা পজিশনের মধ্যে একটা পার্থক্য। প্রথম ওয়েভের যে অবস্থানে ইলেকট্রনকে পাওয়ার কথা, দ্বিতীয় ওয়েভে দেখা যাচ্ছে যে ইলেকট্রনকে পাওয়ার কথা আরেকটু এদিকে এসে। তো দুইটার মধ্যে একটা পার্থক্য আমরা এখানে আর্টিফিশিয়ালি ক্রিয়েট করলাম। তো পার্থক্যটা কত? পার্থক্য হচ্ছে ডেল এক্স, এবং ডেল এক্স ইজ ইকুয়ালস টু x1 মাইনাস x2 পজিশনের। এখন ওয়েভ নাম্বারের ডিফারেন্সটা তৈরি করব। দেখো কে হচ্ছে কি অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার, কে কে কি বলা হয়? কে হচ্ছে অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার, ওয়েভ নাম্বার হিসাবে আমরা আইডেন্টিফাই করি। তো প্রথম ওয়েভের জন্য ওয়েভ নাম্বার যা, দ্বিতীয় ওয়েভের জন্য কি ওয়েভ নাম্বার ডিফারেন্ট। তো ধরলাম আমরা প্রথম ওয়েভের জন্য ওয়েভ নাম্বার হচ্ছে k1, আর দ্বিতীয় ওয়েভের জন্য ওয়েভ নাম্বার কি ধরলাম? k2। তাহলে ডেল কে কি হবে? দুইটা তো অবশ্যই আলাদা। এটা হচ্ছে 1 মিটার দৈর্ঘ্যের মধ্যে 3টা ওয়েভ তৈরি হয়েছে, তার মানে k1 এর ভ্যালু হচ্ছে 3 পার মিটার। আর এখানে 1 মিটার ওয়েভ, 1 মিটার দৈর্ঘ্যের মধ্যে 4টা ওয়েভ তৈরি হয়েছে, তাহলে k2 এর ভ্যালু হচ্ছে 4। তাহলে দুইটার মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্সটা হচ্ছে ডেল কে। ডেল কে ইজ ইকুয়ালস টু কি হচ্ছে? k2 মাইনাস k1। তো এই ডেল কে হচ্ছে ওয়েভ নাম্বারের মধ্যে দ্বৈরত্ব বা ওয়েভ নাম্বারের মধ্যে যে একটা পার্থক্য, দুইটা ইলেকট্রনের জন্য তাদের পজিশনের পার্থক্য এবং ওয়েভ নাম্বারের পার্থক্য আমরা আর্টিফিশিয়ালি ক্রিয়েট করলাম। ধরে নিলাম যে আমরা এরকম হয়, যদি এরকম হয় তাহলে এই
ডেল এক্স মানে হচ্ছে পজিশনের আনসার্টেনিটি বা পজিশনের দৈরত্ব বা পজিশনের পার্থক্য ইনটু ডেল কে, এই দুইটা মাল্টিপ্লাই করলে গাউসিয়ান ট্রান্সফরমেশনের মাধ্যমে আমরা বলতে পারি যে এই দুইটা যদি আমরা মাল্টিপ্লাই করি অবশ্যই কি হবে, এইটা ইজ গ্রেটার দ্যান অর ইজ ইকুয়ালস টু 1/2 হবে। এটা 1/2 হচ্ছে মানে 0.5 থেকে 1/2 থেকে হাফ থেকে এটা বড় হবে। এই দুইটা মাল্টিপ্লাই যদি করি অবশ্যই ভ্যালুটা কি হবে, 1/2 এর থেকে গ্রেটার হবে অথবা ইকুয়াল হবে। এটাই হচ্ছে গাউসিয়ান ট্রান্সফরমেশন। গাউসিয়ান ট্রান্সফরমেশনের মাধ্যমে আমাদের ওয়েভ নাম্বার এবং পজিশনের মধ্যে এই রিলেশনটা গাউসিয়ান ট্রান্সফরমেশনের মধ্যে আমরা পেতে পারি। del x into del k is greater than or is equals to 1/2। এতটুকু বিষয় তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা? কার কোনো ডাউট থাকলে কোশ্চেন করতে পারো। Yes, sir. Yes, sir. সো এই ফার্স্ট যে ইকুয়েশন পেলাম এটাই, এইখান থেকেই মূলত আমরা হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপালে চলে যেতে পারি। সো del x into del k is greater than or is equals to 1/2। এরপরে আমরা জানি কে কি জানি, k is equals to হচ্ছে 2 পাই। k is equals to কি জানি বলো তো, তোমাদেরকেও শিখাইছিলাম, তোমরা জানো k is equals to, কে লিখতে পারি কি 2 পাই। k is equals to কি বলো, বলতে পারবা? কে তোমরা ফিজিক্স 2 তে যারা করেছো, ফিজিক্স 2 তে তো অবশ্যই শিখেছো কে ওয়েভ নাম্বারকে আমরা কিভাবে লিখতে পারি? কে ইজ ইকুয়ালস টু, স্যার আমরা ওয়েভ নাম্বার স্যার ল্যামডা বার করি, ল্যামডা ইকুয়াল 2 পাই বাই ল্যামডা। দেখো কে ইজ ইকুয়ালস টু 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা, এটা জানো তো? এটা শিখেছো ফিজিক্স 2 তে পার মিটার ইনভার্সে, পার মিটার ইনভার্স। কে ইজ ইকুয়ালস টু 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা, এটা হচ্ছে অ্যাঙ্গুলার মানে ওয়েভ নাম্বার এবং ওয়েভ লেন্থের মধ্যে রিলেশন। কে ইজ ইকুয়ালস টু 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা। তো এখান থেকে এখন ডেল কে আমরা নিব, মানে হচ্ছে পরিবর্তনটা নিব। তো দেখো ডেল কে, আচ্ছা ডেল কে পরে নিই, আগেই নেওয়ার দরকার নেই, আমরা ডেলটাকে আগে চেঞ্জ করি। কে ইজ ইকুয়ালস টু 2 পাই ডিভাইডেড বাই ডেল কে কি লিখতে পারি, পি এর মাধ্যমে, মোমেন্টামের মাধ্যমে যদি ডেল কে লিখতে চাই কি লিখবো, আমি ব্র্যাকেটের মধ্যে দেখাই। তোমরা যেটা জানো সেটা কি জানো, যে ডি ব্রগলি ওয়েভলেন্থ ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই কি বলো, পি এম ভি মানে মোমেন্টাম, ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই পি। তাহলে এখানে ল্যামডা এর পরিবর্তে আমরা লিখতে পারি এইচ ডিভাইডেড বাই পি। ওকে, সো এখানে আমরা ইকুয়েশনটাকে আবার লিখি, কে ইজ ইকুয়ালস টু, পিটা উপরে চলে যাবে, তাহলে পি ডিভাইডেড বাই এইচ কাট মানে এইচ, আর উপরে থাকে 2 পাই। এই ইকুয়েশন পেলাম কে এর জায়গায়। এখন আমরা এটাকে পরিবর্তনের আকারে লিখব। পরিবর্তনের আকারে কিভাবে লিখব, ডেল নিয়ে নিব, ইকুয়েশনের বোথ সাইডে ডেল নিব। ডেল নিলে ডেল কে ইজ ইকুয়ালস টু ডেল পি, আর থাকবে 2 পাই ডিভাইডেড বাই এইচ কাট, সরি এইচ কাট পরে আসবো, বারবার মুখে চলে আসছে, কিন্তু এটা পরে বুঝাবো যে আসলে এইচ বার বা এইচ কাট কি। এই এইচ কে বলা হয় প্লাঙ্কস কনস্ট্যান্ট, আর এইচ বার বা এইচ কাট কে বলা হয় রিডিউসড প্লাঙ্কস কনস্ট্যান্ট। তো রিডিউসড প্লাঙ্কস কনস্ট্যান্ট কি এরপরে আমরা আসবো সেটা দেখাবো। এখন তাহলে 1 নম্বর ইকুয়েশনে আমরা চলে যাই। 1 নম্বর ইকুয়েশনে ডেল কে এর পরিবর্তে এটা বসিয়ে দেই, দেখো কি হয়। 1 নম্বর ইকুয়েশনে যদি বসিয়ে দেই ডেল এক্স ইন্টু ডেল পি এর সাথে মাল্টিপ্লাই আকারে আছে 2 পাই ডিভাইডেড বাই এইচ ইজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 1/2। তাহলে এটাকে আমরা একটু সুন্দর করে সাজায় ডান পাশে নিয়ে লিখি, ডেল এক্স ইন্টু ডেল পি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই 4 পাই। 4 পাই কেন হলো, এখানে 2 আছে আর এই 2 পাই নিচে মাল্টিপ্লাই হয়ে গেল 2 এর সাথে, তাহলে 2 মাল্টিপ্লাই 2 পাই হয়ে গেল 4 পাই। del x into del p is greater than or equals to h divided by 4 পাই। এতটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা, কিভাবে আসলো?
আমি কিন্তু ডেরিভেশন দেখিয়ে দিয়েছি ইন ডিটেইলসে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? কোনো ডাউট Yes, থাকলে sir. কোশ্চেন করতে পারো। তাহলে এখানে প্রথমে আমরা কার মাধ্যমে রিলেশনে গেলাম? রিলেশনটা পেলাম গাউসিয়ান ট্রান্সফরমেশনে ডেল কে এর মাধ্যমে, মানে ওয়েভ নাম্বারের পরিবর্তনের মাধ্যমে। ওয়েভ নাম্বারের পরিবর্তনটাকে ট্রান্সফার করে কোথায় নিয়ে আসলাম? মোমেন্টামের মাধ্যমে। যে কাজটা করেছে কে? হাইজেনবার্গ। যে এই বিষয়গুলো চেঞ্জ করা, ইকুয়েশনে রিঅ্যারেঞ্জ করা, এটা মূলত হাইজেনবার্গের কন্ট্রিবিউশন। হাইজেনবার্গ থিওরিটিক্যালিও এটা অ্যানালাইসিস করেছে যে পজিশন এবং মোমেন্টামের মধ্যে আনসার্টেনিটি হয়, সেটা সে প্রেডিক্ট করেছে। প্রেডিক্ট করে ইকুয়েশনের মাধ্যমে সেটা সাজেস্ট করেছে। আমরা সেই আনসার্টেনিটি বিষয়টা কি করতে পারি? এভাবে ক্যালকুলেট করতে পারি। তো এখানে একটা টপিক লিখেছে, দেখো আনসার্টেনিটি প্রিন্সিপালের মেইন থিমটা কি? উই ক্যান নট নো দ্য ফিউচার বিকজ উই ক্যান নট নো দ্য প্রেজেন্ট। তো এই কথাটা কেন বলা হয়েছে? আমরা বর্তমানও জানি না, ভবিষ্যৎও জানি না। উই ক্যান নট নো দ্য প্রেজেন্ট, উই ক্যান নট নো দ্য ফিউচার। প্রেজেন্ট কেন জানতে পারি না? কারণ বর্তমানে ইলেকট্রন কোথায় আছে এবং তার মোমেন্টাম কি সেটা আমরা কনফার্মলি বলতে পারি না। তার মানে আমরা যখন আসলে কোয়ান্টাম লেভেলে চলে যাচ্ছি, তখন দেখো প্রেডিকশন বা আনপ্রেডিকশনের বিষয়গুলো চলে আসে। ক্ষুদ্র লেভেলে চলে গেলে বা আরো যখন ক্ষুদ্র লেভেলের সাথে আবার বিশাল জগতের একটা রিলেশন আছে, মানে ইউনিভার্সের বিষয়গুলোতে চলে গেলেও তখন আনপ্রেডিকশন চলে আসে। আবার একেবারে ক্ষুদ্র জগতের মধ্যে চলে গেলে সেখানে আনপ্রেডিকশন চলে আসে। এই জন্য বিষয়টা বলা হচ্ছে কি, উই ক্যান নট নো দ্য ফিউচার বিকজ উই ক্যান নট নো দ্য প্রেজেন্ট। প্রেজেন্ট কেন আমরা জানি না? প্রেজেন্ট যে জানি না কেন, কোন সেন্সে বলা হয়েছে? কারণ ইলেকট্রন বর্তমানে কোথায় আছে তার পজিশনই আমরা জানি না, তার অবস্থানই আমরা প্রেডিক্ট করতে পারছি না কনফার্মলি, সেটা কোনোভাবে প্রেডিক্ট করা যাচ্ছে না। তো এখান থেকেই মূলত আমাদের ডেভেলপমেন্ট হয়ে গেছে কোয়ান্টাম মেকানিক্সের। এটা এটা হচ্ছে আবার অ্যাডভান্স কোয়ান্টামের গেট। এখান থেকে অ্যাডভান্স কোয়ান্টামের দিকে চলে গেছে ডিটেলস, অনেক পারটারবেশন থিওরি থেকে শুরু করে আমরা লেন্দি মানে কোয়ান্টামের বিশাল বিশাল কোর্স এখান থেকে চলে গেছে। এরপরে গ্রাজুয়ালি অ্যাডভান্স লেভেলে চলে গেছে কোয়ান্টাম। তো তার সূচনাই করেছিল হাইজেনবার্গ এই যে এই প্রেডিকশনের মাধ্যমে, এই আনসার্টেনিটির বিষয়টা তুলে ধরার মাধ্যমে। তো এখানে আমরা ইকুয়েশনটা পেলাম, পজিশনের আনসার্টেনিটি এবং মোমেন্টামের আনসার্টেনিটি এটা মাল্টিপ্লাই করলে মাস্ট বি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু h ডিভাইডেড বাই 4 পাই। তো h কে তো সবাই তোমরা চেনো, h কে তো চেনো তাই তো? h কি এটা তো সবাই জানো, h হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট। সো এখন আমরা প্লাঙ্কস কনস্ট্যান্টটাকে আরেকটা কনস্ট্যান্টের ফর্মে নিয়ে যাব, কিছুই না, জাস্ট যাতে আমার বারবার বড় ভ্যালু না লিখতে হয়, ছোট ভ্যালুতে নিয়ে আসার জন্য আমরা একটা আলাদা কনস্ট্যান্টে নিয়ে যাব। সেই কনস্ট্যান্টটাকে বলা হয় রিডিউসড প্লাঙ্কস কনস্ট্যান্ট। কিভাবে সেটা এইভাবে করতে হয়, h ডিভাইডেড বাই 2 পাই, এটা একটা কনস্ট্যান্ট। 2 পাই দিয়ে ভাগ করব কাকে? h কে। এই যে h ডিভাইডেড বাই 2 পাই, এটা দিয়ে ভাগ করলাম। ভাগ করে আমরা এখানে কি রাখবো? তাহলে 2 পাই দিয়ে ভাগ করলে কি থাকবে? 1/2 থাকবে। h ডিভাইডেড বাই 2 পাই, এটাকে বলা হয় রিডিউসড প্লাঙ্কস কনস্ট্যান্ট বা মডিফাইড প্লাঙ্কস কনস্ট্যান্ট। প্লাঙ্কস কনস্ট্যান্টের একটা মডিফিকেশন ভার্সন বা মডিফাইড ভার্সন, যেটাকে আমরা বলি রিডিউসড প্লাঙ্কস কনস্ট্যান্ট। তো h/2 কে কিভাবে লেখা হয় সেটাও আমরা এখন শিখবো। সো ডেল এক্স ইন্টু ডেল পি, দেখো ডেল এক্স ইন্টু ডেল পি, এটা ইজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু h বার বা h কাট ডিভাইডেড বাই 2। h কাট ডিভাইডেড বাই 2, এই যে h বার বা h কাট, h বার অথবা h কাটকে বলা হয় রিডিউসড প্লাঙ্কস কনস্ট্যান্ট। তো h বার বা h কাটের ভ্যালু যদি তুমি বের করতে চাও, কিভাবে বের করবা? প্লাঙ্কস কনস্ট্যান্টকে 2 পাই দ্বারা ডিভাইডেড করলে যে ভ্যালু হয় সেটা হচ্ছে h কাট অথবা h বারের ভ্যালু, যাকে আমরা বলি রিডিউসড প্লাঙ্কস কনস্ট্যান্ট। এই যে গেল যে ইকুয়েশন, সেটা পজিশন এবং মোমেন্টামের আনসার্টেনিটি ইকুয়েশন, হাইজেনবার্গ পজিশন এবং মোমেন্টাম আনসার্টেনিটি ইকুয়েশন। এখন আমরা ইন্টারেস্টিংলি আর একটা ইকুয়েশনে চলে যাব, যেটা হচ্ছে আমাদের এনার্জি এবং টাইমের আনসার্টেনিটি ইকুয়েশন। তাহলে এটাকে আমরা কত নাম্বার ইকুয়েশন দিয়ে আইডেন্টিফাই করি? এটা আমরা ফার্স্টে 1 নাম্বার ইকুয়েশন আইডেন্টিফাই করেছি, দিস ওয়ান, ইকুয়েশন নাম্বার 2, সেকেন্ড ইকুয়েশন। এরপরে আমরা যাব এই ইকুয়েশন থেকে কিসের আমাদের টার্গেট? এনার্জির আনসার্টেনিটিতে চলে যাব। সেটা করার জন্য ইকুয়েশনটাকে একটু রিঅ্যারেঞ্জ করতে হবে, মানে কিছু দ্বারা গুণ, ডিভাইডেড এবং মাল্টিপ্লাই করতে হবে। কি দ্বারা? সেটা দেখো কি করতে পারি, ডেল এক্স ইন্টু না ডেল এক্স কে ডেল এক্স ইন্টু ডেল এক্স কে ডেল এক্স এর মতো যদি রাখি, ডেল এক্স কে ডেল টি দ্বারা মাল্টিপ্লাই করলাম, আর কি করলাম? ডেল পি কে তাহলে ডেল টি দ্বারা ডিভাইডেড করলাম, ডেল টি দ্বারা ডিভাইডেড করলাম।
আমাদের মানে যে উদ্দেশ্য, যে টার্গেট, সেদিকে যাওয়ার জন্য একই জিনিস দিয়ে মাল্টিপ্লাই করলাম, একই জিনিস দিয়ে ডিভাইডেড করলাম। সো del x into del t into del p divided by del t is greater than or equals to h bar divided by 2। এই ইকুয়েশনটা আমরা পেলাম। তো পেলে আমাদের লাভ কি হলো? এখানে del p by del t কে কি লেখা যায়, কেউ কি আমাকে বলতে পারবা? del p by del t এটাকে আমরা কি লিখতে পারি? এই টার্মটা অ্যাকচুয়ালি কি? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। এটা কি? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। পি হচ্ছে মোমেন্টাম। মোমেন্টামের পরিবর্তন কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। তাহলে সময়ের সাপেক্ষে মোমেন্টামের পরিবর্তনকে আমরা কি বলি বলো? কি ব্যাপার, কেউ জানো না? ভরবেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ তো? হ্যালো, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো, Yes, sir. এই বিষয়টা কি বুঝতে, কি বলেছি, কোশ্চেনটা কি বলেছি বলো তো? del p বাই del t কে কি লিখতে পারবো? হোয়াট ইজ del p বাই del t? স্যার ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তনের হার কি হয়? প্রযুক্ত বলের সমান Momentum. হয়। কি হয়? মোমেন্টাম। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম কার সমান? প্রযুক্ত বলের সমান। তাহলে কি হবে এখানে? del into f is equals to del p divided by del t, del p divided by del t। ভালো করে বোঝো, এই del p কি? ভরবেগের পরিবর্তন, আর এটা হচ্ছে সময়। তার মানে ভরবেগের পরিবর্তনের হার কার সমান হয়? প্রযুক্ত বলের সমান হয়। এটা হচ্ছে নিউটনস সেকেন্ড ল অফ মোশন। নিউটনের সেকেন্ড ল অফ মোশন অনুসারে del f is equals to del p divided by del t। এটার মিনিং কি? এই ইকুয়েশনের মানে কি? এই ইকুয়েশনের অর্থ কি? অর্থ হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমান। এই যে del f টা কি? বল, প্রযুক্ত বল। আমরা নিউটনের দ্বিতীয় সূত্র কি শিখেছি? কোনো বস্তুর উপরে যদি বল প্রয়োগ করি তাহলে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক হবে, তাই না? এটা আমরা শিখেছি। তো এখানে সেটাকে আমরা ডেরিভেশনের সময় সমান আকারে ধরতে পারি, যে প্রযুক্ত বলের সমান del p বাই del t। যখন পরিবর্তন সামান্য হয় তখন প্রযুক্ত বলের সমান, অথবা পরিবর্তন খুব দ্রুত হয়, সময়টা খুব কম থাকে, তখন প্রযুক্ত বলের সমান হয়। del f is equals to del p divided by del t। সো আমরা এখানে তাহলে ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারি, del x ইন্টু del t এর সাথে del f হয়ে গেল, ইন্টু del f is greater than or equals to reduce Planck's constant h bar divided by 2। দেন আমি আর একটা ইকুয়েশন লিখবো। এখানে তোমাদের বলতে হবে এটাকে কি লিখবো? পজিশন মানে সরণ, ইন্টু বল, বল ইন্টু সরণ, del f ইন্টু del x। এটা একসাথে লিখলাম, লেখার উদ্দেশ্য আছে। কি লিখবো বলো তো? ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা আছে এটাকে আমরা কি লিখতে পারবো? del x ইন্টু del f কে কি লেখা যাবে? হোয়াট ইজ del x ইন্টু del f? বল ইন্টু সরণ। কি হলো এটা? বল ইন্টু সরণ। বল ইন্টু সরণকে আমরা কি বলি? ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান স্যার। ওয়ার্ক ডান মানে কাজ, w। তো দেখো del w, বল ইন্টু সরণ, ওয়ার্ক ডান হয়ে গেল। ওয়ার্ক ডান ইন্টু del t is greater than or equals to reduce Planck's constant h bar divided by 2। ওকে, সো এখন এই যে del w, ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান কি হয়? ওয়ার্ক ডান কৃত কাজ is equals to গতি শক্তির পরিবর্তন বা শক্তির পরিবর্তন। শক্তির পরিবর্তনকে আমরা কৃত কাজের সমান আকারে লিখতে পারি। কোনো বস্তু কতটুকু কাজ করে, যতটুকু কাজ করে তার মধ্যে সেটা শক্তি আকারে কনভার্ট হয় বা শক্তি আকারে রূপান্তরিত হয়, শক্তি আকারে জমা থাকে অথবা সেটা শক্তি আকারে রূপান্তরিত হয়। সো কৃত কাজের পরিবর্তন, এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে এনার্জির পরিবর্তনের সমান, চেঞ্জ অফ দ্য এনার্জি বা শক্তির পরিবর্তন। del w কে আমরা del e লিখতে পারি, del e into del t is greater than or equals to h bar divided by 2। এই হচ্ছে আমাদের থার্ড ইকুয়েশন, যেটার মাধ্যমে আমরা এনার্জি এবং টাইম তার
আনসার্টেনিটি এর মাল্টিপ্লাই যদি করি, del E হচ্ছে আনসার্টেনিটি অফ দ্য এনার্জি, del T হচ্ছে আনসার্টেনিটি অফ দ্য টাইম, হুইচ ওয়ান ইজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু রিডিউস প্লান্কস কনস্ট্যান্ট h বার ডিভাইডেড বাই 2। এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ দুইটা ইকুয়েশন, আনসার্টেনিটির গুরুত্বপূর্ণ দুইটা ইকুয়েশন। ওকে, এই দুইটা ইকুয়েশন আমাদের মাথায় রাখতে হবে। তো ফার্স্ট ইকুয়েশনটা কি হলো, del x into del p is greater than or equals to h bar divided by 2। আর সেকেন্ড ইকুয়েশন হচ্ছে del E uncertainty of the energy into uncertainty of the time is greater than or equals to reduced Planck's constant divided by 2, ইকুয়েশন নাম্বার 3। সবাই কি ক্লিয়ারলি বুঝতে পেরেছো? কারো কোনো ডাউট থাকলে কোশ্চেন আস্ক করতে পারো। এনি ডাউট? আমি খুবই সংক্ষেপে, মানে খুবই সহজ ভাষায়, সহজ পদ্ধতিতে এবং খুবই সংক্ষেপে আমি তোমাদের এই বিষয়টাকে পরিষ্কার করার চেষ্টা করলাম। তো কারো কোনো যদি ডাউট থাকে সেই ডাউটটা আমাকে বলতে পারো যে স্যার আমি এইখানে বুঝতে পারি নাই। থিওরিটিক্যাল অ্যানালাইসিসের কথা বললাম এবং আমাদের একটা স্কিমেটিক ডায়াগ্রাম আমরা আমাদের মতো করে ড্র করে একটা ওয়ে তৈরি করলাম, যার মাধ্যমে মূলত আমরা আনসার্টেনিটির বিষয়টাকে পিকচারাইজড করতে পারি বা ইকুয়েশনের মাধ্যমে তার প্রেজেন্টেশন করতে পারি। তো সাধারণত এরকম পিকচারাইজড বা প্রেজেন্টেশনটা কোনো বইয়ে থাকে না, এটা জাস্ট চিন্তা করে 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 বিভিন্ন জিনিস ঘেটে ঘেটে আসলে মূলত ফাইন্ড আউট করেছি যে এইভাবে করে আমরা ইকুয়েশনগুলোকে ড্রাইভ করতে পারি, দেখাইতে পারি। তো ম্যাক্সিমাম বই পুস্তক বলতে কি সব ধরনের বই পুস্তকে শুধু ইকুয়েশনটা দিয়ে তার কিছু প্রেডিকশন, তার কিছু অ্যাপ্লিকেশনগুলোই দেওয়া থাকে, বাট ডেরিভেশনটা নাই। আমি ডেরিভেশনটা জাস্ট দেখিয়ে দিলাম মূলত এইভাবে করে আনা যায় আমাদের এই ইকুয়েশনটাকে। ক্লিয়ার? আমি তোমাদের যে ফাইলটা দিয়েছি ওখানে দেখবা আমাদের কনসেপ্ট অফ মডার্ন ফিজিক্সের ইকুয়েশনগুলো আছে, তার এক্সপ্লানেশনগুলো আছে, তার অ্যাপ্লিকেশনগুলো আছে, বাট ডেরিভেশনটা আমি এখানে দেখিয়ে দিলাম। আর এক্সপ্লানেশন হচ্ছে এগুলা সব আনসার্টেনিটির ভ্যালু আমরা ক্যালকুলেট করতে পারি বাই দিস ওয়ে, এবং দিস টু ইকুয়েশন আর নোন অ্যাজ দ্য হাইজেনবার্গ আনসার্টেনিটি ইকুয়েশনস। তো প্রথমটা ইকুয়েশন নাম্বার 2, কার সাথে কার আনসার্টেনিটিকে মাল্টিপ্লাই করা হয়েছে? এটা হচ্ছে পজিশনের সাথে মোমেন্টামের আনসার্টেনিটিকে মাল্টিপ্লাই করা হয়েছে। এই আনসার্টেনিটি দুইটার মাল্টিপ্লাই করলে রেজাল্ট কি হবে? সেটা মাস্ট বি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু রিডিউস প্লাঙ্কস কনস্ট্যান্ট ডিভাইডেড বাই 2। আরেকটা ইকুয়েশন, সেটা কি? সেটা হচ্ছে এনার্জি, কোনো একটা পার্টিকেল তার একটা সার্টেন পজিশনে যে এনার্জি, এই এনার্জি ইনটু তার টাইম। এখানে এনার্জিটাকে আমরা আসলে বেসিক্যালি এই এনার্জিটা ইলেকট্রনের এনার্জি, নট রেস্ট এনার্জি, ডেফিনেটলি ইলেকট্রনের মুভিং এনার্জি, মানে হচ্ছে তার কাইনেটিক এনার্জি, এবং সময়ের সাথে তার যে এনার্জি, কাইনেটিক এনার্জি, এর আনসার্টেনিটি, এটাকে আমরা যদি মাল্টিপ্লাই করি, ইট মাস্ট বি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু রিডিউস প্লাঙ্কস কনস্ট্যান্ট ডিভাইডেড বাই 2। সো এই হলো আমাদের আনসার্টেনিটি প্রিন্সিপালের থিওরি অ্যানালাইসিস। নেক্সটে আমরা যাই, ফার্স্ট একটা প্রবলেম সলভ করব আনসার্টেনিটি প্রিন্সিপাল রিলেটেড, এক্সাম্পল 3.6। কি বলা হয়েছে প্রবলেমে একটু খেয়াল করো, গুরুত্বপূর্ণ প্রবলেম। এখানের প্রবলেমগুলো এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ মেজারমেন্ট এস্টাবলিশ দ্য পজিশন অফ দ্য প্রোটন উইথ অ্যান অ্যাকুরেসি যে +-1 × 10⁻11 মিটার। সো এটা কিসের অ্যাকুরেসি? এটা হচ্ছে পজিশনের অ্যাকুরেসি। তার মানে পজিশনের আনসার্টেনিটির ভ্যালু কত? ভ্যালু হচ্ছে +-1 × 10⁻11 মিটার। Find the uncertainty of the proton position 1 second later. 1 সেকেন্ড লেটার, 1 সেকেন্ড পরে, সময়টা কত? 1 সেকেন্ড। 1 সেকেন্ড পরে যে তার আনসার্টেনিটি কত হবে, পজিশনের আনসার্টেনিটি কত হবে, এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। সো এখানে আরেকটা ইনফরমেশন কি বলেছে, অ্যাজিউম হচ্ছে এই ইলেকট্রনের যে মুভ হচ্ছে, মুভমেন্টের যে স্পিড, এটা লাইটের স্পিড থেকে অনেক কম। তার মানে রিলেটিভ ইফেক্টটা এখানে আসবে না। এটা কেন বলা হয়েছে কেন? যাতে আমরা রিলেটিভ ইকুয়েশনটাকে কনসিডার না করি, রিলেটিভ কোনো ইফেক্ট, রিলেটিভিটির কোনো ইফেক্ট এখানে আসবে না, এই বিষয়টা যাতে আমরা বুঝতে পারি সেই কারণে বলে দিয়েছে অ্যাজিউম দ্য স্পিড অফ দ্য ইলেকট্রন ইজ লেস দ্যান সি, অনেক ছোট, সি এর থেকে অনেক ছোট। তার মানে রিলেটিভ ইফেক্টটা এখানে নেগলিজিবল। ওকে, এখন আমরা বের করব আনসার্টেনিটি প্রোটনস পজিশন 1 সেকেন্ড লেটার, 1 সেকেন্ড পরে যে তার আনসার্টেনিটির ভ্যালু কত হবে। তো এখানে মূলত কার আনসার্টেনিটি? দেখো তো, পজিশনের আনসার্টেনিটি, রাইট? পজিশনের আনসার্টেনিটি। তো পজিশন, এ মেজারমেন্ট এস্টাবলিশ দ্য পজিশন অফ দ্য প্রোটন উইথ অ্যান অ্যাকুরেসি দিস মিটার, ফাইন্ড দ্য আনসার্টেনিটি ইন দ্য প্রোটনস পজিশন 1 সেকেন্ড লেটার। তো 1 সেকেন্ড পরে যে তার আনসার্টেনিটির ভ্যালু কত আসবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো সেটা কিভাবে বের করবো? এটাও আমাদের পজিশন ফাইন্ড আউট করতে হবে, আবার একটা পজিশনের ভ্যালুই দেওয়া আছে আমাকে এখানে।
আমরা ইকুয়েশনটা কি শিখেছি? ডেল এক্স পজিশন আনসার্টেনিটি ইনটু ডেল পি মোমেন্টাম আনসার্টেনিটি ইজ গ্রেটার দ্যান মাস্ট বি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু রিডিউস প্লান্কস কনস্ট্যান্ট h বার ডিভাইডেড বাই 2। ওকে, এটা হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন। তো এই ইকুয়েশনটাকে ইউজ যদি করি, এখানে আমাদের টাইম আছে, টাইমের ফ্যাক্টর আছে, টাইম হচ্ছে 1 সেকেন্ড পরে যে, 1 সেকেন্ড পরে যে এটা কত আসবে সেই ভ্যালুটা। একটা মিনিট একটু ওয়েট করো, 1 মিনিট, জাস্ট 1 মিনিট। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো। Yes, sir. जी सर। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো দেখো, আমরা এই প্রবলেমটা এটা নিয়ে কথা বলা শুরু করেছিলাম। প্রবলেম এক্সাম্পল 3.6। এখানে আমাদের দেখো পজিশন দেওয়া আছে, পজিশনের আনসার্টেনিটির ভ্যালুটা দেওয়া আছে এট দ্য বিগিনিং, শুরুতে, আর 1 মিনিট 1 সেকেন্ড পরে যে কত আসবে সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো আমরা পজিশনের জন্য মোমেন্টাম এবং পজিশনের আনসার্টেনিটির যে ইকুয়েশন সেটা শিখেছি, ডেল এক্স ইন্টু ডেল পি, ডেল এক্স ইন্টু ডেল পি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু এইচ কাট বা এইচ বার ডিভাইডেড বাই 2। এখন আমাদের এট দ্য বিগিনিং আমরা পজিশনটাকে যে টি ইজ ইকুয়ালস টু 0, যখন টাইম 0 শুরুতে টি ইজ ইকুয়ালস টু 0, দেন আমাদের পজিশনের আনসার্টেনিটি ডেল এক্স 0। এই জিরোর ভ্যালুটা কত? জিরোর ভ্যালুটা হচ্ছে 1, জাস্ট ভ্যালু, আমি কিন্তু প্লাস মাইনাস এটা বলছি না, শুধু ভ্যালুটা কনসিডার করছি। 1 ইন্টু 10 ইনভার্স 11 10 টু দি পাওয়ার মাইনাস 11 মিটার। ওকে, এটা কি অ্যাট দ্য বিগিনিং। তো শুরুতে পজিশন আনসার্টেনিটি এটা অ্যাট টি ইজ ইকুয়ালস টু 0, তো তখন আমরা বের করি যে মোমেন্টাম কত। তাহলে এই অ্যাট দ্য বিগিনিং অ্যাট টি ইজ ইকুয়ালস টু 0-তে এই ইকুয়েশনটাকে আমরা লিখলে কি লিখব? ডেল এক্স 0 ইন্টু ডেল পি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু এইচ বার ডিভাইডেড বাই 2। ডেল পি আনসার্টেন, মানে ডেল পি শুরুতেও যা থাকবে আমাদের পরে সেই একই ভ্যালুটাই থাকবে। তো
তো যখন t is equals to 0 তখন তার পজিশন আনসার্টেনিটি del x 0 যার ভ্যালুটা দেওয়া আছে 1 × 10⁻11 মিটার। তো এখানে আমরা del p এর ভ্যালুটা ফাইন্ড আউট করি। del p is greater than or equals to সাইড চেঞ্জ যদি করি তাহলে হবে h কাট বা h বার ডিভাইডেড বাই 2 × del x 0। ওকে, সেখানে এখন ভ্যালুগুলো বসিয়ে দেই। h বারের ভ্যালু সাইডে আমি একটু ক্যালকুলেশনের জন্য দেখো h বারের ভ্যালু বসিয়ে দিচ্ছি। h কাট বা h বার h ডিভাইডেড বাই কত, h বার ইজ ইকুয়ালস টু প্লাস কনস্ট্যান্ট h ডিভাইডেড বাই 2 পাই। কেউ একজন ক্যালকুলেট করে বলো এই ভ্যালুটা কত আসবে। প্লাস কনস্ট্যান্টের ভ্যালু বসাও ডিভাইডেড বাই 2 পাই, কত আসে? 1.05 into 10 to the power minus 20 minus 34. 1.05 into 1.05 into 10 to the power minus 34। এর ইউনিটটাও কি হবে? একই হবে, জুল ইনটু সেকেন্ড। প্লাস কনস্ট্যান্টের যে ইউনিট এরও সেই একই ইউনিট হবে, জুল ইনটু সেকেন্ড। তো এটা সবসময় আমরা মনে রাখবো প্লাস কনস্ট্যান্টের মতো, তাহলে আমাদের সুবিধা হবে, ভ্যালুগুলো সরাসরি বসাইতে পারবো। আমার টাইম কনজিউম মানে টাইম সেভ হবে, অনেক টাইম বেঁচে যাবে। তাহলে এইচ প্লাস কনস্ট্যান্টের রিডিউস প্লাস কনস্ট্যান্টের ভ্যালু এখানে বসিয়ে দিচ্ছি 1.05 ইন্টু 10 to the power minus 34 divided by 2 multiply del x 0 এর ভ্যালু হচ্ছে 1 into 10 to the power minus 11 into the power minus 11। তো এটাকে ক্যালকুলেট করো, দেখো কত আসে। এই ভ্যালুটা ক্যালকুলেট করে দেখো রেজাল্ট কত আসে। So 5.27 into 10 to the power minus 24. 5.27 into 10 to the power minus কত হয় 24। তো এত হচ্ছে মোমেন্টামের ভ্যালু। তো এখানে আমরা ডেল পি এর ভ্যালুটা এত পেলাম। ইউনিট দিতে পারো, ইউনিট হবে কেজি মিটার পার সেকেন্ড। ওকে, জুলের মাধ্যমে লিখতে পারি, দরকার নাই তোমরা জুলের মাধ্যমে আবার প্যাচ লাগাইতে পারো, তো দরকার নাই, শুধু আমরা যেটা জানি কেজি এম ইন্টু ভি। মোমেন্টামের ইউনিট কি? ম্যাস ইন্টু ভেলোসিটির ইউনিট, মানে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড। এই ইউনিটটা আমরা দিয়ে দিলাম। সো ডেল পি আমরা এটা লিখলাম, ডেল পি পেয়ে গেলাম। এখন কি অ্যাট টাইম টি ইজ ইকুয়ালস টু, এখন কি টি ইজ ইকুয়ালস টু 0 না, এখন বলছে 1 সেকেন্ড পরে, তার মানে অ্যাট টাইম টি ইজ ইকুয়ালস টু 1.0 সেকেন্ড। এখন 1.0 সেকেন্ডের কত হবে আমাদের পজিশনের আনসার্টেনিটি, সেটা আমরা নিব। এই অ্যাট টি ইজ ইকুয়ালস টু 1.0 সেকেন্ডে আমরা পজিশনের আনসার্টেনিটি ধরলাম ডেল এক্স। এটা ধরেছি কত? ডেল এক্স 0। টি যখন 0 তখন ডেল এক্স 0, টি যখন 1 সেকেন্ড তখন ডেল এক্স। তো আবার আমরা ইকুয়েশন লিখি, ডেল এক্স ইন্টু ডেল পি is greater than or equals to h bar divided by 2। তো del p এর ভ্যালু অলরেডি বের করেছি, এখন আমরা del x বের করব। del x is greater than or equals to del x সেটাতে অ্যাকুরেসি দেওয়া ছিল, অ্যাকুরেসি আচ্ছা এই আনসারটা একটু চেক করা দরকার একটু 1 মিনিট আমরা আনসারটা চেক করে নিই। তোমাদের ফার্স্ট এই ভ্যালুটা ঠিক আছে কিনা, কত আসছে ক্যালকুলেশনের রেজাল্ট? এই ভ্যালুটা কত আসছে? 1 ইন্টু 1 সেকেন্ড যদি, হ্যাঁ 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। ঠিক আছে, ওকে ঠিক আছে, ক্যালকুলেশনটা ঠিকই আছে। না 1 ইন্টু 10 টু দি পাওয়ার ডেল পি এর ভ্যালু আমরা এখানে বের করেছি 5.27 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11।
এখানে একটু গন্ডগোল আছে। এই ক্যালকুলেশনটা আবার চেক করো তো, ডেল পি এর ক্যালকুলেশনটা আরেকবার চেক করো। স্যার এখানে 2 * 1 * 10 to the power -11 না? 2 ইন্টু 1 ইন্টু 10 to the power -11। স্যার এটাই আসতেছে স্যার 5.27 * 10 to the power -24। আচ্ছা, তো এইটা দেখি, এটা স্যার এই উপরে ভ্যালুটা মাইনাস, উপরে 34 স্যার -34। সেই আচ্ছা, জায়গায় এটা তো মাইনাস আসবে। ক্যালকুলেট করে দেখি রেজাল্টটা কি হয়। তো ডেল এক্স ইজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু এইচ কাট ডেল পি ডিভাইডেড বাই 2। দেখো এখানে ভ্যালুগুলো বসিয়ে দিই। রিডিউস প্লাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু 1.05 ইন্টু 10 to the power -34 ইন্টু ডেল পি এর ভ্যালু বসিয়ে দেই 5.27। একটু ডাউট হচ্ছে এই প্রবলেমটা, দাও করে দেখি আনসার ম্যাচ হয় কিনা। 10 to the power -24 ডিভাইডেড বাই 2, দেখো তো রেজাল্ট কত আসে। স্যার 5 কত আসছে? 2.78 * 10 to the power -58। এটা হলো না, এটা অনেক ডিফারেন্স হয়ে গেছে, এই ক্যালকুলেশনটা ঠিক নাই, এই প্রবলেমটা ঠিক হলো না, এটা একটু ডাউট হচ্ছিল প্রথম থেকেই। আচ্ছা, এটা আমি আবার করি। কিন্তু এদের ভ্যালুটা আসছে তো 3.15 ইন্টু 10⁻³ এটা ঠিক হয় নাই কেন? আর আমাদের এখানে স্যার ডিফারেন্স এখানে আছে। ইলেকট্রনের ভর ধরছে স্যার, আমরা সেই হ্যাঁ, ইলেকট্রনটা বাদ ওই দিছিলাম। মোমেন্টামের ইলেকট্রন ম্যাচ। ভ্যালুটা ক্যালকুলেট করে, আচ্ছা একটু টাইম নেই, দাঁড়াও, ডেল পি ডেল এক্স নট ডেল পি বের করেছে, ডেল পি স্যার এখানে ফুটনের ভরটা দিছিল স্যার, আমরা ফুটনের ভর নেইনি। আচ্ছা, বুঝতে পেরেছি। দেখো এখানে আমাদের ডেল পি ইজ ইকুয়ালস টু হচ্ছে এম ইন্টু ডেল ভি, এটা ফার্স্ট ইকুয়েশন, এম ইন্টু ডেল ভি। ওকে, সো এই ডেল ভি এর ভ্যালু কত, সেই ডেল ভি এর ভ্যালুটা আমাদেরকে ফাইন্ড আউট করে নিতে হবে। ডেল ভি এর ভ্যালু ডেল পি বাই এম, ডেল পি ইজ ডিভাইডেড বাই আচ্ছা দেখি এখন ইকুয়েশনটা, ডেল এক্স
into del p is greater than or equals to h bar divided by 2. del x এর ভ্যালু তো আমাদের জানা নাই, del x এর ভ্যালুটাই আমাদের বের করতে হবে। কিন্তু del p এর ভ্যালুকে আবার del x এর মাধ্যমে del x del p, আচ্ছা del x del x is greater than or equals to h bar divided by 2 into del p, এটা লিখলাম। এখন del p এর ভ্যালুটা আমরা যে ওয়েতে বের করেছি ওখানে ক্যালকুলেশন ভুল হলো নাকি আমাদের প্রসেস ভুল হলো বুঝতে পারছি না। আচ্ছা দেখো h কাট ডিভাইডেড বাই, প্রোটনের ম্যাচটা নেই নেই স্যার, না এই যে এখানে চেঞ্জ করব, দেখো h কাট ডিভাইডেড বাই 2 ইনটু del p কে লিখতে পারি m mass ইনটু del x del m ইনটু del x না del v, m ইনটু del v এটা লিখতে পারি। মোমেন্টাম এই যে দেখো ফার্স্টে যে ইকুয়েশন এটা লিখলাম, এই যে থার্ড মানে বক্সের মধ্যে যে ইকুয়েশনটা লিখেছি এই ইকুয়েশনটা দিলাম এখানে 2 ইনটু m del v। এখন del v কে del x নট এর মাধ্যমে লিখতে হবে। দেখো del x is greater than or equals to h কাট ডিভাইডেড বাই 2m, del v মানে হচ্ছে del x নট ডিভাইডেড বাই t টাইম, del v কি x ডিভাইডেড বাই t। ভেলোসিটিকে কিভাবে লিখতে পারি ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম, তো পজিশন del x নট ডিভাইডেড বাই t। দেন আবার ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করি, del x is greater than or equals to h cut into t divided by 2m into del x not. ওকে, এখন ভ্যালুগুলো বসাও। h cut এর ভ্যালু বসাও। 1.2.15 into 10 to the power 3 হয় টোটাল। হ্যাঁ আগে ভ্যালুগুলো লিখি। h বার এর ভ্যালুটা কত 1.05 ইনটু, ভ্যালুগুলো বলতে থাকো 1.05 ইনটু 10 টু দি পাওয়ার -34 মাইনাস 30 t equal 1 t হচ্ছে 1 সেকেন্ড ডিভাইডেড বাই 2, m হচ্ছে প্রোটনের মাস, m কি প্রোটনের মাস, মাস অফ দ্য প্রোটন, প্রোটনের মাস কত 1.67 ইনটু 10 to the power -27 মাইনাস 27, আর del x নট এর ভ্যালু ওই যে 1 ইনটু 10 টু দি পাওয়ার -11, 1 ইনটু 10 টু দি পাওয়ার -11। ওকে, এখন ক্যালকুলেট করে কত আসছে 3.15 into 10 inverse 10 to the power 3 স্যার। 3.15 ইনটু 10 to the 10 power পাওয়ার 3 এত মিটার, এটাই আনসার। এখন ঠিক আছে, দিস ইজ দ্য আনসার। দেখি এখন ম্যাচ করে এদের কাছাকাছি হওয়ার কথা। 3.15 ইনটু 10 টু দি পাওয়ার 3, বিষয়টা বুঝতে পেরেছো? আমরা এই ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করে যে টাইমটা মানে অন্যভাবে আমরা গিয়েছিলাম, আমরা অন্যভাবে যে del p টা বের করেছিলাম del x নট এর মাধ্যমে। তো সরাসরি সেটা কি আমাদের ক্যালকুলেশন ভুল হলো নাকি প্রসেস ভুলের জন্য আনসারটা হলো না বুঝতে পারি নাই, তো হওয়ার কথা ছিল, একই তো মোটামুটি বিষয়। আমরা প্রথমে del p টা ক্যালকুলেট করে দেন বসিয়েছিলাম, আসলে সেটা না করে এখানে del p কে মাস ইনটু ভেলোসিটি এবং ভেলোসিটিকে পজিশনের মাধ্যমে চেঞ্জ করলে দেন আমরা এই আনসারটা পাচ্ছি। সবাই ক্লিয়ার হয়েছে? ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা? কারো ডাউট থাকলে বলো কিভাবে আসছে ইকুয়েশনটা, দেখি আবার বলবো। বাকিরা তোমরা কি বুঝতে পেরেছো? কোন ডাউট থাকলে রেসপন্স করো। নো স্যার। আবারও বলি, দেখো del p কে কি del p হচ্ছে মোমেন্টামকে ম্যাস ইনটু ভেলোসিটির মাধ্যমে লিখতে পারি, তো ম্যাস তো কনস্ট্যান্ট, এই কারণে del p ইজ ইকুয়ালস টু ম্যাস কনস্ট্যান্ট ইনটু del v আসছে। তো ইকুয়েশনটা কি del x ইনটু del p ইজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু h স্কয়ার ডিভাইডেড বাই 2, তো del x সাইড চেঞ্জ করে ডান পাশে নিয়ে আসলাম, কি হলো h স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু del p। এখন del p কে ওই যে প্রথমে যে বক্সের মধ্যে ইকুয়েশনটা লিখেছি সেইভাবে লিখতে পারি m ইনটু del v আকারে,
তো 2 ইন্টু এম ইন্টু ডেল ভি, 2 ইন্টু এম, ডেল ভি কে আবার কিভাবে লিখলাম, পজিশন ডিভাইডেড বাই টাইম। তো ডেল এক্স জিরো ডিভাইডেড বাই টি, টিটা উপরে চলে গেল আর ডেল এক্স জিরো নিচে থেকে গেল। ডেল এক্স জিরোর ভ্যালু হচ্ছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। তো সেই ভ্যালুগুলো বসাইলে আমাদের ক্যালকুলেশনের রেজাল্ট আসে 3.15 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মিটার। এটা হচ্ছে আমাদের টি সময় পরে, মানে 1 মিনিট পরে আনসার্টেনিটি এর ভ্যালু কত, ভ্যালুটা হচ্ছে 3.15 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মিটার। তো এটা গেল আমাদের ফার্স্ট প্রবলেম। এরপর দেখো আমাদের সেকেন্ড প্রবলেম, নেক্সট প্রবলেমটা, a typical atomic nucleus is about 5 into 10 to the power minus 11 meter in radius. তো এটা হচ্ছে রেডিয়াস, তার মানে কি পজিশনের আনসার্টেনিটি। ইউজ দ্য আনসার্টেনিটি প্রিন্সিপাল টু প্লেস এ লোয়ার লিমিট অন দ্য এনার্জি অফ অ্যান ইলেকট্রন মাস্ট হ্যাভ ইফ ইট টু বি পার্ট অফ নিউক্লিয়াস। তো এই ভ্যালুটা আমাদের রেডিয়াসের আনসার্টেনিটি দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে কি, এনার্জির আনসার্টেনিটি বের করতে হবে, এনার্জি এর আনসার্টেনিটি বের করা লাগবে, রাইট? সো দেখো বিষয়টা কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে দুই দিক দিয়ে গিয়েছে। প্রথমে আমাদের পজিশনের আনসার্টেনিটি দিয়েছে, বলছে এনার্জি বের করতে হবে, কিন্তু পজিশনের সাথে তো সরাসরি এনার্জির আনসার্টেনিটি নাই। তো পজিশনের সাথে কিসের আনসার্টেনিটি আছে, মোমেন্টামের, পি এর। আবার দেখো পি এর সাথে আমরা কি করতে পারি, পি এর সাথে পি ইজ ইকুয়ালস টু, পি এর সাথে কিন্তু এনার্জি রিলেশন আমরা জানি, সেই রিলেশনটা কি, ই ইজ ইকুয়ালস টু পি ইন্টু সি। রেস্টলেস বা ম্যাসলেস যদি হয়, রেস্টে যদি থাকে, ম্যাসলেস কোনো পার্টিকেল হয়, তাহলে আমাদের এখানে ই ইজ ইকুয়ালস টু পি ইন্টু সি, এই যে রিলেশন, এই রিলেশনটা আমরা পাই। অথবা ই ইজ ইকুয়ালস টু জানি কি, এইচ ইন্টু এফ, পি ইন্টু সি অথবা এইচ ইন্টু এফ, এই দুইটা রিলেশনই মূলত আমরা জানি। তো সেই রিলেশনের মাধ্যমে আমরা চাইলে পজিশনের আনসার্টেনিটি থেকে মোমেন্টামের পজিশনের আনসার্টেনিটি থেকে এনার্জির আনসার্টেনিটিতে যেতে পারি। তো দেখি আমরা ক্যালকুলেশন শুরু করি। ফার্স্টে পজিশনের আনসার্টেনিটি ডেল এক্স ইন্টু ডেল পি, ডেল এক্স ইন্টু ডেল পি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু রিডিউস প্লান্কস কনস্ট্যান্ট এইচ বার ডিভাইডেড বাই 2। তো ডেল এক্স এর ভ্যালু দেওয়া আছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার। তাহলে দেখো এখানে ডেল পি এর ভ্যালুটা বের টু by h bar divided by 2 into del x। তো এখানে ভ্যালু বসিয়ে দাও, h বারের ভ্যালু কত, 5.0 কত ভুলে গেলাম, 5.04, 1.05। h বার এর ভ্যালু বসাও 1.05 into 10 to the power minus 34 divided by 2 into del x এর ভ্যালু কত, 5 into 10 to the power minus 15, 10 to the power minus 15। তো এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে কত আসে রেজাল্ট বলো, এই ভ্যালুটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে রেজাল্ট কত আসে এটা জানো। কত আসছে বলো, ক্যালকুলেট করেছো? কোনটা ক্যালকুলেট করব স্যার? এই যে ডেল পি এর ভ্যালুটা 1.05 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাই 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 15, এটা করলে কত রেজাল্ট আসে? স্যার 1.05 into 10 inverse minus 20। 1.05 10 inverse minus 20। 10 ইনভার্স 20, এত কেজি মিটার পার সেকেন্ড মোমেন্টামের ভ্যালু। এখন আমাদের তো আলটিমেটলি এনার্জির আনসার্টেনিটি বের করতে বলেছে, সো এনার্জির আনসার্টেনিটি বের করতে হবে। তাহলে দেখো মোমেন্টামকে এনার্জিকে যদি লিখতে চাই, এনার্জি ইজ ইকুয়ালস টু হচ্ছে ডেল পি, মানে ডেল ই, আনসার্টেনিটি অফ ডেল ই ইজ ইকুয়ালস টু ডেল পি ইন্টু সি, ই ইজ ইকুয়ালস টু পিসি, সেই ইকুয়েশনটা মূলত আমরা ইউজ করব। তাহলে এখানে ডেল পি এর ভ্যালু তো অলরেডি পেয়েছি 1.05
into 10 to the power minus 20 আনসার্টেনিটির ক্ষেত্রে এখানে ইকুয়াল গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু এই ভ্যালুটা সময় আমরা এইভাবে ইউজ করব গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 1.05 into 10 to the power minus 20 multiply c এর ভ্যালু 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড এটা ক্যালকুলেট করো কত আসে দেখো কত রেজাল্ট আসছে 3.15 into 10 inverse 12. 3.15 into 10 10 inverse 12. 12 this joule দেখি আনসারটা কি আছে 3.3 into 10 inverse 12 joule ঠিক আছে 3.15 3.2 ওটা ওদের একটু ভেরিয়েশন আসছে যাই হোক 3.15 into 10 to the power 12 এই হচ্ছে আমাদের এনার্জির আনসার্টেনিটি তার ভ্যালু ক্যালকুলেশন সো দেখো আনসার্টেনিটি প্রিন্সিপালে আমাদের থিওরি আলোচনা করা হলো থিওরি পার্ট এবং তার রিলেটেড দুইটা প্রবলেম একটা হচ্ছে আমাদের পজিশন আনসার্টেনিটি রিলেটেড প্রবলেম এটা বেশি গুরুত্বপূর্ণ এরপরে এনার্জিটাও দুইটাই মাত্র প্রবলেম করেছে একটা এনার্জি রিলেটেড একটা মোমেন্ট পজিশন রিলেটেড ওকে নেক্সট আমরা চলে যাব ওয়েভ ফাংশন অ্যাকচুয়ালি হোয়াট ইজ ওয়েভ ফাংশন ওয়েভ ফাংশনটা কি এই আনসার্টেনিটির পরে যে তখন চিন্তা হলো যে তাহলে ইলেকট্রন যে ওয়েভটা তৈরি করে ম্যাটার ওয়েভ তৈরি হয় ইলেকট্রনের চারিদিকে যে ডি ব্রগলি ওয়েভ তৈরি হয় সেটাকে আলটিমেটলি কিভাবে আমরা প্রকাশ করব এটা যেহেতু পজিশন আনসার্টেইন তার মোমেন্টাম আনসার্টেইন কিভাবে তাহলে প্রকাশ করা যায় অনিশ্চয়তার একটা বিষয়ের সাথে জড়িত দেন বিজ্ঞানীদের মাথায় আসলে তাহলে তো এটা খুবই প্রবলেমেটিক একটা বিষয় এটাকে আমরা কিভাবে ডিফাইন করব ইলেকট্রন যখন অরবিটের চারিদিকে মুভিং অবস্থায় আছে তখন সেটাকে কিভাবে তাকে প্রকাশ করা যায় যেমন যে কোনো একটা বস্তুকে ছুঁড়ে মারলে প্রজেক্টাইল যদি হয় একটা বস্তুকে তুমি ছুঁড়ে মেরেছো হাত থেকে টেনিস বল ছুঁড়ে মেরেছো বা ক্রিকেট ব্যাট দিয়ে বল মেরেছো ওর বলটাকে কিন্তু আমরা পিকচারাইজড করতে পারি একটা ইকুয়েশনের মাধ্যমে প্যারাবোলিক একটা ইকুয়েশন প্রজেক্টাইলের মোশনেরকে আমরা প্যারাবোলিক হিসেবে একটা ইকুয়েশনের মাধ্যমে দেখাইতে পারি তো এখন ইলেকট্রন যে অরবিটে মুভমেন্টে আছে তাহলে তাকে কিভাবে দেখানো যায় সেই বিষয়টা চিন্তা ভাবনা থেকেই বলা হলো যে আমরা তাহলে একটা ওয়েভ ফাংশন নেই যার মাধ্যমে ইলেকট্রনের ওয়েভটাকে প্রকাশ করতে পারি কিন্তু ওয়েভ ফাংশনটা আবার যেন তেন হইলে হবে না এমন ভাবে হইতে হবে যেটার মধ্যে অনিশ্চয়তার বিষয়টাও সংযুক্ত থাকে তো অনিশ্চয়তার বিষয়টাকে সংযুক্ত করে ওয়েভ ফাংশনকে আইডেন্টিফাই করতে যে ওয়েভ ফাংশনকে নেওয়া হলো একটা কমপ্লেক্স নাম্বার একটা জটিল সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হলো যেহেতু ইলেকট্রন একটা অদ্ভুত জিনিস যে দুই ধরনের বৈশিষ্ট্য প্রদর্শন করে তার আবার মোমেন্টাম আর মোমেন্টাম এনার্জি যা যা আছে সবকিছু অনিশ্চিত পার্টিকুলার বা স্পেসিফিক ভাবে কোনো কিছুই বলা যায় না এই কারণে কি করা হয়েছে এটাকে একটা কমপ্লেক্স নাম্বারের মাধ্যমে ওয়েভ ফাংশনটাকে প্রকাশ করা হয় এটা কমপ্লেক্স নাম্বারে কি থাকে একটা কমপ্লেক্স নাম্বারকে কিভাবে লেখা যায় জেনারেলি আমরা একটা কমপ্লেক্স নাম্বারকে কি বলো শুনতে পারিনি আবার বলো ইমাজিনারি পার্ট থাকে স্যার হ্যাঁ একটা ইমাজিনারি পার্ট থাকে গুড একটা ইমাজিনারি পার্ট থাকে তো এই যে ইমাজিনারি থাকতেই হবে কারণ এটা তো একটা বিদঘুটে জিনিস ইলেকট্রন যে এটা তো কোনো পার্টিকুলার নেচার শো করে না এটা নিজে দুই রকম জিনিস তার আবার জিনিসগুলা হচ্ছে অনিশ্চিত সব অনিশ্চিত কোনো কিছু প্রেডিক্ট করা যাচ্ছে না একদম সার্টেইনলি বলা যাচ্ছে না এখানে এসে আছে তার মোমেন্টাম ওখানে অত এক জায়গায় গেলে তার পজিশন পাওয়া যাবে কি যাবে না এটাও অনিশ্চিত মোমেন্টাম পাওয়া গেলে পজিশন পাওয়া যায় না পজিশন পাওয়া গেলে মোমেন্টাম পাওয়া যায় না তো এরকম যেহেতু একটা অনিশ্চিত বিষয় এই কারণে একটা জটিল সংখ্যার মাধ্যমে এসে প্রকাশ করা হয় যেখানে একটা কাল্পনিক টার্ম থাকে কাল্পনিক টার্ম মানে কি ইমাজিনারি একটা নাম্বার থাকে যেটাকে আমরা কমপ্লেক্স নাম্বার হিসেবে আইডেন্টিফাই করি তো সেটা কিভাবে হতে পারে দুইটা পার্ট বললাম যেমন সাইকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি ওয়েভ ফাংশনের সিম্বল হচ্ছে সাই এটাকে কি বলা হয় এটা সাই সিম্বল এটা সাই এর সিম্বল এবং সিম্বলটা এই ধরনের সাই ইজ ইকুয়ালস টু এ প্লাস আই হচ্ছে কমপ্লেক্স নাম্বার ইনটু বি তাহলে দেখো একটা হচ্ছে রিয়েল পার্ট আর একটা কি ইমাজিনারি পার্ট
মানে একটা রিয়েল হলে আর একটা ইমাজিনারি, যখন মানে দুই ধরনের থাকে, একটাকে ডিফাইন করা গেলে আর একটা ডিফাইন করা যাবে না, আবার উল্টাভাবে এটাকে ডিফাইন করা গেলে এটা ডিফাইন করা যায় না। এই জন্য একটা ইমাজিনারি পার্ট সহ আমরা কমপ্লেক্স নাম্বারকে আইডেন্টিফাই করি। সাই ইজ ইকুয়ালস টু কি হলো a প্লাস আইবি। আচ্ছা, এখন এই যে সাই যেটা আমরা ওয়েভ ফাংশন ডিফাইন করলাম কিভাবে, যে ওয়েভ ফাংশন ইন কোয়ান্টাম মেকানিক্স variables quantity that mathematically describes the wave characteristics of a particle। তার মানে কি একটা পার্টিকেলের ওয়েভ ক্যারেক্টারিস্টিক্স এর মাধ্যমে ব্যাখ্যা করা যায় বা এর মাধ্যমে প্রকাশ করা যায়। The value of the wave function of a particle at a given point of space and time is related to the likelihood of the particles being there at that time। ওই সময়ে তার কিছু বিহেভিয়ার আমরা বলতে পারি। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে সাইয়ের কোনো মানে সাইটা কি একটা ইমাজিনারি নাম্বার সহ। আসলে ইমাজিনারি নাম্বারের কিন্তু কোনো বাস্তব গুরুত্ব থাকে না। ইমাজিনারি নাম্বার তো ইমাজিনারি নাম্বারই, এটার কোনো বাস্তবিক গুরুত্ব নাই, মানে এর কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নাই। এটা দিয়ে যে পার্টিকুলার ভাবে কিছু বলা যায় তা না, বলা যাচ্ছে না। কেন? এখানে একটা ইমাজিনারি নাম্বার আছে। আবার ইমাজিনারি নাম্বার ছাড়াও ওয়েভের এক্সপ্রেশন আমরা করতে পারতেছি না, কারণ হচ্ছে এখানে ইলেকট্রনের যেহেতু ওয়েভ, ইলেকট্রনের আনসার্টেনিটির বিষয় আছে, এই কারণে ইমাজিনারি নাম্বার ছাড়াও প্রকাশ করা যাচ্ছে না। তো এই সাই ইট হ্যাজ নো ইন্ডিভিজুয়াল ফিজিক্যাল সিগনিফিকেন্স, মানে এর কোনো নিজস্ব গুরুত্ব নাই, নিজস্ব ফিজিক্যাল সিগনিফিকেন্স নাই। তো সেই কারণে যেটা করা হয়, সাইয়ের অ্যাবসলিউট ভ্যালু স্কোয়ার নেওয়া হয়। কিভাবে? সাই যদি হয় a প্লাস আইবি, দেন এর কমপ্লেক্স কনজুগেট নিতে হচ্ছে সাই স্টার। বলো তো একটা কমপ্লেক্স নাম্বারের কমপ্লেক্স কনজুগেট বা যুগলবন্ধী সেটা কি হবে? সাই যদি হয় a প্লাস আইবি, সাই স্টারটা কি হবে? a minus ib, a মাইনাস আইবি হবে। তো প্রথম পার্টটা a প্লাস আইবি, দেন পরের হচ্ছে a মাইনাস আইবি। এই দুইটা কমপ্লেক্স কনজুগেট, দেন সেটা সাই ই ডট বা সাই ইনটু সাই স্টার করা হলো। এই দুইটাকে আমরা মাল্টিপ্লাই করলাম, কি করলাম? দুইটাকে গুণ করলাম। গুণ যখন করতেছি তখন একটা রিয়েল নাম্বার পাচ্ছি। কিভাবে? দেখো a স্কয়ার এরকম হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ফর্মুলা কি হয়? a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস আইবি তার হোল স্কয়ার। ফর্মুলা হয়ে যাচ্ছে a প্লাস বি আর n ইন্টু a মাইনাস বি, তার মানে হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন দেখো ইমাজিনারি নাম্বারের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, তাকে যদি তুমি মাল্টিপ্লাই করো, তাহলে কি মাল্টিপ্লাই মানে তাকে যদি স্কয়ার করো, আই স্কয়ার। বলো তো আই স্কয়ারের ভ্যালু কত? তোমরা শিখেছো অবশ্যই। আই স্কয়ারের ভ্যালু কত? -1 -1, রাইট। তো দেখো এখানে কি হয়ে যাচ্ছে, মাইনাস আই স্কয়ার মানে -1 ইন্টু বি স্কয়ার। তাহলে আই স্কয়ারের ভ্যালু হচ্ছে -1, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার কি সাই ডট সাই স্টার। এই সাই ডট সাই স্টারকে আবার কি বলতেছি? দুইটার কমপ্লেক্স কনজুগেট বলতেছি অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার। অ্যাবসলিউট ভ্যালু দুই পাশে পরম মান দিতে হয়, এভাবে দুইটা ব্র্যাকেটের মধ্যে রাখলে এটাকে আমরা বলি অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার ইজ ইকুয়ালস টু a স্কয়ার প্লাস বি স্কয়ার। তো যখন a স্কয়ার প্লাস বি স্কয়ার হলো তখন দেখো পুরোটাই রিয়েল, এখানে কোনো ইমাজিনারি পার্ট নাই। তো সাইয়ের কোনো নিজস্ব গুরুত্ব না থাকলেও, ফিজিক্যাল সিগনিফিকেন্স না থাকলেও, সাই স্কয়ার হ্যাজ ইটস ফিজিক্যাল সিগনিফিকেন্স। তো এই অ্যাবসলিউট ম্যাগনিটিউড বা অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার কে আমরা এটাকে একটা পার্টিকুলার ভ্যালু বলতে পারি, এবং এটার একটা পার্টিকেল ডিগনিটি আছে, এবং এটার একটা নির্দিষ্ট গুরুত্ব আছে, এবং এটার মাধ্যমে আমরা পার্টিকেলের বিভিন্ন বিষয় ফাইন্ড আউট করতে পারি। তা এখানে আমরা মূলত আলোচনার বিষয়ে দুইটা বিষয় আসছে, আলোচনার এই আলোচনায় দুইটা বিষয় মূলত আসছে। একটা হচ্ছে ওয়েভ ফাংশন সাই এবং তার অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার, সাই স্কয়ার। এটাকে কি বলা হয়? অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার অফ দ্য ওয়েভ ফাংশন। তো সাই হ্যাজ নো ফিজিক্যাল সিগনিফিকেন্স বাট সাই স্কয়ার হ্যাজ ইটস ফিজিক্যাল সিগনিফিকেন্স। যদি আমি তোমাদেরকে বলি যে হ্যাঁ সাইয়ের কেন ফিজিক্যাল সিগনিফিকেন্স নাই, ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন নাই কেন? কারণ হচ্ছে এটার মধ্যে একটা ইমাজিনারি পার্ট থাকে। ইমাজিনারি পার্ট থাকার কারণে এটা একটা পার্টিকুলার কোনো ইনফরমেশন আমাদেরকে দিতে পারে না, এই কারণে ইট হ্যাজ নো ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন। বাট সাই অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার ক্যান গিভস আস এ পার্টিকুলার ইনফরমেশন। নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট অবস্থান বা নির্দিষ্ট সময়, এগুলো মূলত আমরা সাই স্কয়ারের মাধ্যমে প্রবাবিলিটি ফাইন্ড আউট করার মাধ্যমে আইডিয়া পেতে পারি, বাট সাইয়ের মাধ্যমে কোনো আইডিয়া পাওয়া যায় না।
সাই স্কোয়ারের মাধ্যমে আইডিয়া পাওয়া যায়, যেহেতু সাই স্কোয়ারটা রিয়েল ভ্যালু, এর মাধ্যমে আমরা ক্যালকুলেশন করতে পারবো। আর সাইটা যেহেতু ইমাজিনারি, এই কারণে সাই এর মাধ্যমে কোনো ক্যালকুলেশন করা যাবে না। তো এই সাইটাকেই মূলত বলা হয় ওয়েভ ফাংশন। এবং সাই অ্যাবসলিউট ভ্যালু স্কোয়ার, এটাকে বলা হয় প্রবাবিলিটি ডেনসিটি। দুইটা টার্ম আমি লিখে দিব, তোমাদের এটা গুরুত্বের সাথে মাথায় রাখতে হবে কোন টার্মটা কি। তো সাই হচ্ছে ওয়েভ ফাংশন, সাই এটা কি ওয়েভ ফাংশন, সাইয়ের নাম হচ্ছে ওয়েভ ফাংশন, হ্যাজ নো ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন, সাইয়ের কোনো ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন নাই। বাট সাই স্কোয়ারকে কি বলা হয়, প্রবাবিলিটি ডেনসিটি। সাই এর কোনো ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন নাই। আর সাই অ্যাবসলিউট ভ্যালু স্কোয়ার, সাই অ্যাবসলিউট ভ্যালু স্কোয়ার, দিস ইজ কল্ড প্রবাবিলিটি ডেনসিটি। এটার মাধ্যমে পার্টিকেলের পজিশনের প্রবাবিলিটি, এনার্জি, যে কোনো কিছুর প্রবাবিলিটি বের করা যায়, যে ওই জায়গার মধ্যে তাকে পাওয়ার সম্ভাবনা কত। আমরা পরবর্তীতে গ্রাজুয়ালি আস্তে আস্তে শিখবো সেটা কিভাবে বের করা হয়। তো সাই অ্যাবসলিউট ভ্যালু স্কোয়ার, এটাকে কি বলা হয়, প্রবাবিলিটি ডেনসিটি, প্রবাবিলিটি ডেনসিটি। দুইটা টার্ম, সাই হচ্ছে ওয়েভ ফাংশন, এর কোনো ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন নাই, বাট সাই স্কোয়ারের ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন আছে বা ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে। সাই অ্যাবসলিউট ভ্যালু স্কোয়ারকে বলা হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি। এরপরে আমরা যাব নরমালাইজেশন। নরমালাইজেশন কি, নরমালাইজেশন কাকে বলা হয়? সো দেখো, নরমালাইজেশন হচ্ছে আমার একটা পার্টিকেল, তার আইডেন্টিফিকেশন, একটা পার্টিকেলের আইডেন্টিফিকেশন। মনে করো আমার একটা রিজিয়ন আছে, টোটাল তোমাদের একটা স্টুডেন্টের মাধ্যমে, ক্যাম্পাসের মাধ্যমে এক্সাম্পল দেই, তাহলে বিষয়টা সহজে গ্রিপ করতে পারবা। সাপোজ তুমি স্টুডেন্ট, তুমি তোমার বাসা থেকে এআইইউবির ক্যাম্পাসে, পার্মানেন্ট ক্যাম্পাসে ঢুকেছো। তো পার্মানেন্ট ক্যাম্পাসে যখন তুমি ঢুকেছো, তোমার ঢোকার পরে তোমার ডিউরেশন সাপোজ 10টা থেকে 2টা, এই সময়ের মধ্যে আমি যদি বলি যে তুমি কোথায় আছো, তুমি কোথায় আছো, তাহলে চোখ বন্ধ করে বলতে পারি যে তুমি এআইইউবি পার্মানেন্ট ক্যাম্পাসে আছো, তোমার পুরো জায়গার মধ্যে। যেমন আরো সহজভাবে এক্সাম্পল দেয়, এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারিদিকে হচ্ছে আমার অরবিট। এইখানে আমি জানি যে ইলেকট্রন আছে, কি জানি এখানে ইলেকট্রন আছে। তাহলে এই জায়গা, আমি পুরো জায়গাটা যদি কনসিডার করি, তাহলে এর মধ্যে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কত বলতো? পুরো জায়গার মধ্যে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা কত? 100%। অবশ্যই এই জায়গার মধ্যে ইলেকট্রন আছে, একে পাওয়ার সম্ভাবনা 100%। তো নরমালাইজেশন বিষয়টা হচ্ছে এরকম যে ফুল ফিল বা ফুল বাউন্ডারিটাকে কনসিডার করা হয়, পুরো জায়গাটাকে কনসিডার করা হয়, পুরো রিজিয়নটাকে কনসিডার করা হয়, এবং তার মধ্যে যদি আমরা ইন্ডিকেশন করি, তাহলে এই ইন্ডিকেশনের রেজাল্ট কি হবে? ইন্ডিকেশনের রেজাল্ট হবে ম্যাক্সিমাম, বা ইন্ডিকেশনের রেজাল্ট হবে 0। এখানে কোনো প্রবাবিলিটির ফ্যাক্ট থাকে না, প্রবাবিলিটির বিষয় থাকে না। কি হয় দেখো, ইভেন বিফোর we consider the actual calculation of psi, we can establish certain requirement it must always fulfill. For one thing, since psi square is proportional to the probability density of finding the body described psi, integral of psi absolute value square over all space must be finite, the body somewhere after all. তার মানে যখন তুমি টোটাল রিজিয়নটা নিবা, তখন তোমার ভ্যালুটা ফাইনাইট হইতে হবে, এখানে কোনো আনসার্টেনিটির ফ্যাক্ট থাকবে না, এখানে কোনো আনসার্টেনিটির বিষয় থাকবে না। তার মানে এটা হচ্ছে এন্ট্রি একটা বিষয়। নরমালাইজেশন মানে হচ্ছে আমি পুরা জিনিসটার মধ্যে পাবো, এটা শিওর, এটা ফাইনাইট, এটা ফিক্সড। ওকে, তো এই আর প্রবাবিলিটি কি? তাহলে এর সাথে একটু আনুষঙ্গিক কথা বলি, তাহলে বিষয়টা সহজে ধরতে পারবো। প্রবাবিলিটি কি? প্রবাবিলিটি বলা হচ্ছে আচ্ছা এইখানে আছে কিনা, এই জায়গায় একটু ঘর আছে, মনে করো এই ঘরের মধ্যে, যেমন তুমি ক্যাম্পাসে গিয়েছো, ক্যাম্পাসে গিয়ে তোমাকে বললাম যে তুমি ডি বিল্ডিং এ আছো কিনা, তো সেটা কিন্তু সহজে আমি শিওর ভাবে বলতে পারি না। বাট আমি যদি বলি যে এআইইউবির ক্যাম্পাসে তুমি আছো কিনা, এআইইউবির ক্যাম্পাসে শিওর তুমি আছো, কোথায় আছো এটা তো শিওর না। তুমি কি কোন অ্যানেক্সে আছো, অ্যানেক্স 1 এ আছো না 2 এ আছো না ডি বিল্ডিং এ আছো না লাইব্রেরি বিল্ডিং এ আছো, দিস ইজ নট শিওর। তো আমি যদি বলি যে লাইব্রেরি বিল্ডিং এ আছে কিনা, সেটা কিভাবে জানবো? হ্যাঁ, তাহলে লাইব্রেরি বিল্ডিং এর ওই লিমিটের মধ্যে আমি প্রবাবিলিটি বের করি, যদি প্রবাবিলিটির ভ্যালু ম্যাক্সিমাম হয় তাহলে বুঝতে পারবো ওখানে আছে, মিনিমাম হইলে নাই, মাঝামাঝি থাকলে থাকতেও পারে নাও পারে, এরকম বিষয়গুলো চলে আসে। কিন্তু নরমালাইজেশন বিষয়টা কি? নরমালাইজেশন বিষয়টা হচ্ছে আমি যখন এন্ট্রি লিমিট নিব, টোটাল লিমিট নিব, তখন ওই লিমিটের ইন্ডিকেশনের ভ্যালুটা ফাইনাইট হইতে হবে, নির্দিষ্ট হবে, আইদার 0
অথবা 1 ফাইনাইট মানে 0 হলে নাই 1 হলে আছে মানে এখানে আর কোনো সেকেন্ড কোনো ফ্র্যাকশন নাই ফাইনাইট একটা ভ্যালু হবে ফাইনাইট ভ্যালু তার মানে অবশ্যই ওই জায়গার মধ্যে তাকে আমরা পাবো অথবা পাবো না এটা আমি নির্দিষ্ট করে বলে দিতে পারি তো যখন নির্দিষ্ট করে বলে দেওয়া হয় বা বলে দেওয়া যায় তখনই ওই বিষয়টাকে আমরা বলি নরমালাইজেশন তো পার্টিকেলের একটা বৈশিষ্ট্য হচ্ছে পার্টিকেল বা ওয়েভ ফাংশনের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়েভ ফাংশনগুলো নরমালাইজেবল হতে হয় মানে আমি টোটাল লিমিটের মধ্যে যাতে ওই পার্টিকেলের অবস্থানটা নির্দিষ্ট করে বলতে পারি সেই বিষয়টা যদি হয় এবং কোনো ওয়েভ ফাংশন এমন নেওয়া যায় যেটা এই বিষয়টাকে স্যাটিসফাই করে বা জাস্টিফাই করে দেন আমরা তাকে ওয়েভ ফাংশন বলতে পারবো ওকে তো আবারও একটু নরমালাইজেশনের বিষয়টা বলি তাহলে নরমালাইজেশন আলটিমেটলি কি হলো নরমালাইজেশন হচ্ছে ওভারঅল টোটাল লিমিটের মধ্যে ইন্ডিকেশনের ফলাফল ফাইনাইট হতে হবে এটাকে মূলত আমরা নরমালাইজেশন বলি হোয়াট ইজ নরমালাইজেশন নরমালাইজেশন ইজ এ ফাইনাইট ভ্যালু অফ দ্য ইন্ডিকেশন টু দ্য এন্ট্রি লিমিট ইন্ডিকেশন টু দ্য এন্ট্রি লিমিট আমি যখন টোটাল লিমিট বা এন্ট্রি লিমিটের মধ্যে ইন্ডিকেশন করব তখন তার ইন্ডিকেশনের ফলাফলটা হবে ফাইনাইট ফাইনাইট মানে হচ্ছে আইদার সে 0 অথবা 1 এরকম হতে হবে ক্লিয়ার হয়েছে কিনা বিষয়টা নরমালাইজেশন বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা Yes, sir. তাহলে এরপরে আজকে অ্যাটেন্ডেন্স আমি টিম থেকে নিব এই জন্য আমি কন্টিনিউ করে যাচ্ছি টেনশনে কিছু নাই স্যার অ্যাটেন্ডেন্স নিচ্ছে না আমার টার্গেট ছিল যে পর্যন্ত সে পর্যন্ত এখনো যাইতে পারি নাই দেখি আজকে আর একটু চেষ্টা করি তো এরপরে হচ্ছে ওয়েল বিহেভড ওয়েভ ফাংশন হোয়াট ইজ ওয়েল বিহেভড ওয়েভ ফাংশন এখন আমরা বললাম হ্যাঁ একটা ওয়েভ ফাংশন নিতে হবে সেটা কমপ্লেক্স নাম্বার হইতে হবে তাকে দিয়ে আমরা ইলেকট্রনের বিহেভিয়ার গুলো আইডেন্টিফাই করতে পারবো ওই ফাংশন দিয়ে বাট বিষয়টা হচ্ছে সব ধরনের ফাংশন তো আর আমার ইলেকট্রনের জন্য বা কোনো একটা পার্টিকেলের জন্য নেওয়া যাবে না তাহলে কোন ধরনের বৈশিষ্ট্য থাকলে আমরা ওই ফাংশনগুলোকে নিতে পারবো সেই বৈশিষ্ট্যগুলোকেই মূলত আমরা বলি ওয়েভ ফাংশনের বিহেভিয়ার যে এই বিষয়গুলো স্যাটিসফাই করলে তখন আমরা তাকে ইলেকট্রন বা কোনো পার্টিকেলের জন্য ওয়েভ ফাংশন হিসেবে কনসিডার করতে পারবো সো এখানে বিষয়টা হচ্ছে হোয়াট আর দ্য কন্ডিশনস অফ এ ওয়েভ ফাংশন for this we can consider it is a well behaved wave function or অথবা এইভাবে বলতে পারি যে কি কি বৈশিষ্ট্য থাকলে কোনো একটা ওয়েভ ফাংশনকে আমরা পার্টিকেলের ওয়েভ ফাংশন হিসেবে বিবেচনা করতে পারবো কি কি বিহেভিয়ার থাকলে বা কি কি বৈশিষ্ট্য থাকলে তার ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে যে ওয়েভ ফাংশনটা মাস্ট বি কন্টিনিউয়াস এন্ড সিঙ্গেল ভ্যালুড এভরিহোয়ার এমন ফাংশন নিতে হবে যে ফাংশনের ভ্যালুটা হতে হবে সিঙ্গেল ভ্যালু একই জায়গায় দুইটা ভ্যালু পাওয়া যাবে এরকম না যে প্লাস একটা মাইনাস একটা প্লাস মাইনাস যেমন রুট করলে কি হয় রুটের মান প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে তো ওরকম বিষয়গুলো নেওয়া যাবে না এমন ভ্যালু নিতে হবে এমন একটা ফাংশন নিতে হবে যা সবসময় একটা নির্দিষ্ট পয়েন্টে একটাই ভ্যালু সে শো করে একটা নির্দিষ্ট পয়েন্টে সে একটা ভ্যালু শো করলে তাকে আমরা সিঙ্গেল ভ্যালু বলি বা সিঙ্গেল ভ্যালুড ফাংশন হিসেবে কনসিডার করতে পারি এবং এটা কন্টিনিউয়াস হতে হবে কোনো ডিসক্রিট হলে হবে না ভাঙা কিছু অংশ একরকম আর এক অংশ আর এক রকম এরকম হলে হবে না ফার্স্ট পয়েন্টটা মাথায় রাখতে হবে যে ওয়েভ ফাংশন মাস্ট বি কন্টিনিউয়াস অ্যান্ড সিঙ্গেল ভ্যালুড এভরিওয়্যার সব জায়গায় সে সিঙ্গেল ভ্যালু দিবে আমি এক্সাম্পল দিলে তখন বিষয়টা আরো পরিষ্কারভাবে আশা করি বুঝতে পারবা সেকেন্ড কি তাদেরকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি দে মাস্ট বি কন্টিনিউয়াস অ্যান্ড সিঙ্গেল ভ্যালু ডিফারেন্সিয়েশনের ফলে তার প্রপার্টি চেঞ্জ হয়ে যাবে এমন ফাংশনকেও আমরা ওয়েভ ফাংশন নিতে পারবো না তাকে ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েট যদি করি তাহলে তার বৈশিষ্ট্য একই রকম থাকতে হবে তার মানে সেই ডিফারেন্সিয়েশন ফলে যা ফাংশনটা হবে সেই ফাংশনটাও কন্টিনিউয়াস থাকতে হবে এবং তারও একটা সিঙ্গেল ভ্যালু থাকতে হবে যদি তাই হয় তাহলেই আমরা ওকে ওয়েভ ফাংশন হিসেবে চিন্তা করতে পারবো 3 নাম্বার হচ্ছে সাই মাস্ট বি নরমালাইজেবল তার মানে কি সাইকে এন্ট্রি লিমিটের মধ্যে ইন্ডিকেশন করলে ফলাফল অবশ্যই 0 অথবা 1 হইতে হবে কি হতে হবে 0 অথবা 1 0 কখন মানে যখন একেবারে লিমিট এন্ট্রি লিমিটে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অথবা প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটির মধ্যে যাবে তখন সাই 0 হতে হবে সাই মাস্ট বি 0 যদি সেটা হয় তাহলে আমরা একে ওয়েভ ফাংশন হিসেবে কনসিডার করতে পারবো এবং এটা নরমালাইজেবল হতে হবে এই যে এন্ট্রি লিমিটের মধ্যে ইন্ডিকেশন করলে তার ভ্যালু যদি 0 হয় ফাইনাইট হয় তখন তাকে আমরা নরমালাইজেবল বলি এবং সাইকে নরমালাইজেবল হইতে হবে তাহলে তিনটা বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য কি সাই মাস্ট বি কন্টিনিউয়াস দেন তাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে সেটাও কন্টিনিউয়াস হবে এবং
হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? না স্যার, Yes, জি স্যার এখন শুনতে পাচ্ছি। আটকে আসতেছে স্যার। আচ্ছা, ঠিক আছে। বুঝতে পেরেছি। আমি এবার ইলেকট্রিসিটি প্রবলেম হয়েছে। মেবি ট্রান্সফরমার বাস্ট করছে। ইনস্ট্যান্ট হঠাৎ করে শব্দ হলো একটা, চলে গেল ইলেকট্রিসিটি। যাই হোক, তো আজকে এই পর্যন্তই। নেক্সট আমরা আবার এখান থেকে কন্টিনিউ করব। ওকে স্যার। প্রথম থেকে একটু, তাহলে তোমরা সবাই লিভ নাও। আজকে তাহলে আর মেকআপ কোর্স নেক্সট উইকে আবার মেকআপ মানে এক্সট্রা ক্লাস নিব, রিভিউ ক্লাস। যখন কুইজ নিব তার আগে রিভিউ নিব। ওকে? ওকে জি স্যার। স্যার, তাহলে কি স্যার আজকে কোনো এক্সট্রা ক্লাস আছে স্যার? ঠিক আছে। হ্যালো স্যার। স্যার আসসালামু আলাইকুম। আজকে কোনো এক্সট্রা ক্লাস নেই। আজকে যেটা ঘোষণা করেছিলাম যে এক্সট্রা নিব, ওটা আজকে নিব না। আমি পরের উইকে বা টাইম ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। দিব তোমাকে। যদি দরকার হয়, পরে যদি দরকার হয় তাহলে ঠিক আছে? আজকে মোটামুটি আমাদের যত টাকার কিছু আছে, ওইটা আমি নেক্সট ক্লাসে আশা করি কভার করে ফেলবো। ওকে? তাহলে নেক্সট ক্লাস হচ্ছে তোমাদের ওয়েনেসডে 11টা থেকে। ঠিক আছে, তোমরা এখন লিভ নিতে পারো। বাকিরা তোমরা যারা